প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল আইডেন্ট কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর 32 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 32। আজকে আমি একটি নমুনা সৃজনশীল তৈরি করে নিয়ে এসেছি। এই সৃজনশীলের ক এবং খ নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা কেন তৈরি করেছি সেটা হচ্ছে তোমাদের এই সৃজনশীলটা হচ্ছে সেবা আয়ের অঙ্কের উপরে। তোমাদের আমরা জানি অধ্যায় 10-এর বিশদ আয় বিবরণী যেটা আছে, আর্থিক অবস্থার বিবরণী, এটি দুইটা আছে, একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে সেবার ক্ষেত্রে। সেবা কোম্পানি যেসব সেবা ব্যাপারী ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো করে হিসাব রাখে না। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ম্যাডাম সেবা দানকারী প্রতিষ্ঠান কোনগুলো? যেমন হচ্ছে ব্যাংক, বীমা, তারপরে হচ্ছে তোমার অডিট ফার্ম, হসপিটাল, এরা হচ্ছে বা তোমার হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস যারা করে, ডাক্তার, এরা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালায় তাদের হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠান। তো তাদের হিসাব আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো কিন্তু একরকম হবে না। আজকে আমরা করবো সেবা দানকারী প্রতিষ্ঠানের হিসাবটা করব। চলো, আজকে আমাদের ক্লাস সংখ্যা কিন্তু 32 দশম শ্রেণীদের জন্য। আমরা কি সৃজনশীল প্রশ্ন একটু দেখে নিই। জনাব আপনের অডিট ফার্মের আপন অ্যান্ড অ্যাসোসিয়েশন এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রমিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। রমিলটা হচ্ছে মূলধন আছে 3,30,000, অফিস সরঞ্জাম আছে 2,20,000, পেশাগত বই আছে 1,21,000। পেশাগত বইটা কি? পেশাগত যেহেতু তার অডিট ফার্ম, তাদের অনেক ধরনের বই লাগে, এটা কিন্তু তাদের একটা স্থায়ী সম্পদ। নিরীক্ষা ফি, অডিট করতে গেলে যে ফিটা পাওয়া যায় সেটা হচ্ছে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফিটা এই জন্য ক্ষেত্রে কিন্তু তার আয়, এই জন্য এটা ক্রেডিট দিকে আছে 8,70,500, 87,500। অফিস ভাড়া আছে 27,000, বিদ্যুৎ ও টেলিফোন বিল আছে 38,500, নগদ তহবিল আছে 30,400, বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা। লভ্যাংশ প্রাপ্তি যেহেতু আয়, এই জন্য ক্রেডিট দিকে আছে 42,500 টাকা। ও অগ্রিম অডিট ফি আছে 60,000 টাকা। এটা অগ্রিম আয় যেহেতু দায়, এই জন্য এটা ক্রেডিট দিকে আছে। যাতায়াত খরচ আছে 3600 টাকা, বীমা খরচ আছে 6,500 টাকা, বেতন ও ভাতা আছে 65,000 টাকা, ব্যাংকে জমা আছে তার 3 লক্ষ টাকা, আর উত্তোলন আছে 48,000 টাকা। মোটামুটি তার এটা হচ্ছে তার রমিল। তার সমন্বয়ে কি করেছে, একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি হচ্ছে 55,000 টাকা। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝেছি, তার বিল সে নিরীক্ষা করলে তার কিন্তু একটা ফি পাওয়ার কথা ছিল, সেই ফিটা পায় নাই, এই জন্য তার এটা আয় বকেয়া আছে, তার মানে তার এটা কিন্তু সম্পদ। 3 মাসের অফিস ভাড়া বকেয়া আছে। অফিস ভাড়া এক্ষেত্রে কি, অফিস ভাড়া তার জন্য হচ্ছে খরচ, যেহেতু খরচ তার বকেয়া আছে, এটা কিন্তু তার দায়। অফিস সরঞ্জামে 10% অপচয় ধরতে হবে। অপচয় আমরা আগেও জানি, স্থায়ী সম্পদ ব্যবহার করলে যে ক্ষতি হয় সেটাকে বলা হয় অপচয়। আর এটার কত পার্সেন্ট ধরতে বলছে? 10% ধরতে বলেছে। আজকে আমরা ক এবং খ নিয়ে আলোচনা করবো, পরবর্তী কাছে গ নিয়ে আলোচনা করবো। কয় জানতে চেয়েছে চলতি সম্পদের পরিমাণ। আমরা জানি আমাদের সম্পদকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। একটা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর অলিক সম্পদ। চলতি সম্পদ বলতে আমরা কি বুঝবো? সাধারণত যেটা 1 বছর প্রতিষ্ঠানে যে সম্পদটা থাকে সেটাই হচ্ছে চলতি সম্পদ। যেমন নগদ, ব্যাংক জমা, তারপরে হচ্ছে খরচ, অগ্রিম, আয়, বকেয়া, সমাপনী, মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, এই সবই হচ্ছে চলতি সম্পদ। এখন আমাদের বুঝতে হবে প্রশ্ন থেকে চলতি সম্পদ কোনগুলো আছে। চলো আমরা একটু দেখি আমাদের কি কি আছে। এখন অফিস সরঞ্জাম কিন্তু তার চলতি সম্পদ নাই, কারণ এটা স্থায়ী সম্পদ, এটা দীর্ঘদিন ব্যবসায় ব্যবহার করা হয়। পেশাগত বইও সে একবার কিনে কিন্তু পরের বার আবার কিনবে না, এটা কিন্তু দীর্ঘদিন সে ব্যবহার করতে পারবে। নগদ তহবিল, এই যে নগদ তহবিলটা আছে এটা হচ্ছে তার চলতি সম্পদ। তারপরে আছে তার ব্যাংক জমা, সেটাও চলতি সম্পদ। আর আমরা জানি আমাদের যদি কোনো আয় বকেয়া থাকে সেটাও চলতি সম্পদ হয়। এখানে কিন্তু তার নিরীক্ষা ফি বকেয়া আছে 55,000 টাকা, এটা হচ্ছে তার চলতি সম্পদ। চলো তাহলে আমরা আমার পরের প্রশ্নতে আমরা টাকাটাকে ছক করে রেখেছি। চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা হলো, বিবরণ টাকা দুটো করা করেছি। তাহলে আমরা পেয়েছি নগদ তহবিল, তারপরে পেয়েছিলাম ব্যাংক জমা আর অনাদায়ী নিরীক্ষা ফি। এখন আমার টাকার পরিমাণগুলো বসাই দিচ্ছে। নগদ আছে তার 30,500, ব্যাংক জমা আছে তার হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে নগদ হচ্ছে 30,400, 3 লক্ষ ব্যাংক জমা, সেখানে 3 লক্ষ বসালাম। আর নিরীক্ষা ফি আছে 55,000 টাকা প্রশ্নে। এই সবগুলো যোগ করা হয়, তাহলে 3,55,000
85,400। এটাই হচ্ছে তার মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। আমরা এখন উত্তরটা লিখতে পারি। উত্তর মোট চলতি সম্পদ 3,85,400 টাকা। আমাদের কয় আনসার কিন্তু শেষ। এখন আমাদের খ কি বলেছে? খ বলেছে আকন অ্যাসোসিয়েশন লাভ ক্ষতি নির্ণয় করো। এখানে আমাদের অন্যান্য অঙ্কের সাথে তফাৎ আছে। এখন আমরা অঙ্কটা করতেছি কিন্তু সেবার, সে কিন্তু সেবার বিনিময়ে অর্থ অর্জন করে, সে কিন্তু কোনো পণ্য বিক্রি করে অর্থ অর্জন করে না। যখনই দেখবেন যে কোনো সেবা আয়ের অঙ্ক আমাদের করতে হবে কৃষকের, তখন আমাদের শুধুমাত্র আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিয়ে দিই তাহলেই হবে তার নেট লাভ। এক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন ব্যয় উৎপাদনের ক্ষেত্রে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা লাভ ক্ষতি নির্ণয় করি সেখানে কিন্তু আমরা মোট লাভ বের করি, পরিচালন মুনাফা বের করি, তারপর নেট লাভ বের করি। অর্থাৎ বিশদ আয়গুলোকে 3টা ভাগে ভাগ করি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের 3 ভাগে করতে হবে না, এই ক্ষেত্রে আমাদের 1 ভাগে করলেই হবে। শুধু আয় থেকে ব্যয় বাদ দিলেই হবে লাভ। কেন করছি? কারণ এটা সেবা আয়ের অঙ্ক। এখন আমাদের প্রথমে আয়গুলো খুঁজতে হবে। দেখো আমি ক্ষয়ের ছকটা করে রেখেছি। ক্ষয়ের আকন অ্যাসোসিয়েশন বিশদ আয় বিবরণী, আমার তারিখটা দিয়েছি। আমরা জানি 3টা টাকার কলাম করতে হয়। এখন আমাদের আয়গুলো দেখতে হবে। আয় কি কি আছে? আয় আমাদের জানি আমাদের রঙের ক্রেডিট দিকে থাকে সব আয়। এখন আমাদের আয় আছে, নিরীক্ষা ফি আছে। নিরীক্ষা ফি কত আছে? 87,500 টাকা আছে, যেটা ক্রেডিট দিকে আছে এবং সেটা পাওয়ার কথা আছে আয়। তাহলে আমি লিখি নিরীক্ষা ফি। এখন নিরীক্ষা ফি যে 87,500 আসে সেটা আমি বসালাম ফার্স্ট কলামে। কেন? কারণ আমার এখানে আমার কিন্তু অনাদায় আছে, সমন্বয় দেখো বলা আছে 55,000 টাকা এখনো সেই নিরীক্ষা ফি পাইনি। এই জন্য আমি ফার্স্ট কলামে যোগ অনাদায়ী নিরীক্ষা ফি কত আছে? 55,000 টাকা। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 9,68,500 টাকা। সেটার সাথে আমাদের কি আছে? তারপরে আমাদের দেখো আরেকটা আছে, ক্রেডিট দিকে আছে লভ্যাংশ প্রাপ্তি। তাহলে প্রাপ্ত লভ্যাংশ কত টাকা আছে আমাদের ক্রেডিট দিকে? আচ্ছা, আমাদের লভ্যাংশ আছে 42,500। এখন এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের আয় চলে আসবে, কারণ আমার ক্রেডিট দিকে আর কোনো আয় নাই। এই যেটা আছে সেটা হচ্ছে আমার অগ্রিম, এটা হচ্ছে আমার দায়, আর এটা হচ্ছে আমার মূলধন। তাহলে আমি সব আয়গুলো পেয়ে গেছি। এখন সব আয়গুলো আমি যোগ করব। সব আয় যদি আমি যোগ করি আমার ক্যালকুলেটরে আসে আমাদের এটা হচ্ছে, এটা যোগ করে হচ্ছে 9,25,500। এই দুটো যোগ করে হচ্ছে আমাদের 9,68,000, 9,25,500 এবং 42,500 যোগ করেছে 9,68,000 টাকা। তাহলে আমাদের মোট আয় আমরা পেয়ে গেছি। মোট আয় আমরা জানি আমাদের আয় থেকে কি করতে হয়? ব্যয় বাদ দিতে হয়, মাইনাস ব্যয়। এখন আমি দেখি আমার ব্যয়গুলো কোন দিকে আছে। নিশ্চয়ই ব্যয় আমার অঙ্কের ভিডিওর দিকে পাবো। এখন আমি ব্যয়গুলো দেখি। সবার আগে আমাদের কি আছে? দেখো অফিস ভাড়া আছে। অফিস ভাড়া আমার কত আছে? অফিস ভাড়া আছে আমার 2,70,000 টাকা। 2,70,000 টাকা আছে। তাহলে আমি বসে অফিস ভাড়া, অফিস ভাড়া কত আছে আমার? 2,70,000। আমি কেন ফার্স্ট কলামে বসিয়েছি? কারণ হচ্ছে আমার সমন্বয় বলেছে আমার অফিস ভাড়া 3 মাসের বকেয়া আছে। 3 মাসের বকেয়া বলতে আমরা কি বুঝবো? আমার বছরে মাস কয়টা? 12টা। তার মানে কি আমার 9 মাসের ভাড়া দেওয়া আছে এই 2,70,000 টাকা, আর বাকি 3 মাস আমার বকেয়া আছে। আমি 9 মাস কিভাবে বের করলাম? দেখো আমি যদি 12 থেকে 3 বাদ দেই তাহলে আসে কিন্তু আমার 9। যদি আমার প্রশ্নে বলতো 4 মাসের বাড়ি ভাড়া বকেয়া আছে তাহলে আমি কি করতাম? 12 থেকে 4 ভাগ দিলে আসতো আমাদের 8, তখন কিন্তু আমি 8 দিয়ে ভাগ করতাম এটাকে। কিন্তু আমার এখন বলেছে কি 3 মাসের বাড়ি ভাড়া বকেয়া আছে। আমরা জানি বকেয়া থাকলে যোগ করতে হয়, অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। তাহলে যোগ বকেয়া। এখন বকেয়া 2,70,000 দেওয়া আছে আমার কয় মাসের জন্য? 9 মাসের জন্য। তাহলে আমি 9 দিটাকে ভাগ করব আর 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমি বকেয়া অংশটা পেয়ে যাব। এখানে আমার বকেয়া হচ্ছে যে আমার 90,000 টাকা। তাহলে আমার এই 2,70,000 আর যদি আমি 90,000 যোগ করি, চলো আমরা ক্যালকুলেটরে যোগ করে দেখি আমাদের কত আসতেছে। আমাদের আসছে 3,60,000 টাকা।
বসালাম, আমাদের 3,60,000 টাকা অফিস ভাড়া চলে আসলো। অফিস ভাড়ার পরে আমাদের কি কি আছে, বিদ্যুৎ ও টেলিফোন বিল আছে। তাহলে আমরা লিখি বিদ্যুৎ ও টেলিফোন বিল। বিদ্যুৎ ও টেলিফোন বিল বলা আছে কত আমাদের 38,500। এটাও আমি ফার্স্ট কলামে বসিয়েছি। বিদ্যুৎ ও টেলিফোন বিল আমাদের 38,500 আছে, আমরা বসাবো এখানে 38,500। তারপর কি আছে আমাদের, আমাদের আছে যাতায়াত খরচ। তারপর আমরা বসি যাতায়াত খরচ। যাতায়াত খরচ আছে আমার হচ্ছে যে 3,600 বসালাম। তারপরে আছে আমার বীমা খরচ। আমরা জানি কি সব খরচ, তাহলে আমি এখানে বীমা খরচ কত আছে আমার বীমা খরচ। বীমা খরচ আছে আমার 6,500 বসালাম। তারপরে আছে আমাদের বেতন ও ভাতা। তাহলে এখন আমি বসাই বেতন ও ভাতা। এটা আছে কত, বেতন ও ভাতা দেওয়া আছে আমার 65,000 আমি বসাই। তারপরে আছে আমাদের আর কোনো খরচ এখানে দেখতেছি না, কিন্তু আমাদের সমন্বয় দিকে খেয়াল করতে হবে। আমাদের প্রত্যেকবার অঙ্ক করার পর আমাদের দেখতে হবে আমাদের সমন্বয় সবগুলো দিয়েছি কিনা। আমরা কিন্তু 1 নম্বর সমন্বয় দিয়েছি, 2 নম্বর, 3 নম্বরে কি বলেছে, অফিস সরঞ্জামের উপরে 10% অপচয় ধরতে হবে। আমরা জানি অপচয় আমার জন্য খরচ, তাহলে আমি লিখব অফিস সরঞ্জামের অপচয়। এখন আমার কিভাবে অফিস সরঞ্জাম আমার কত আছে, প্রশ্নে আছে আমার কিন্তু 2,20,000 আছে। তাহলে আমি 2,20,000 এর কত পার্সেন্ট করব, 10%। আমি যদি ক্যালকুলেটর করি তাহলে দেখবি এটা 22,000 আসতেছে, 22,000। এখন আমার এই যা আছে সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের যোগফল কত আসে, চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখি না। আমাদের সবগুলো যোগফল আসে 4,95,600। আমাদের মোট ব্যয় আমরা পেয়ে গেছি। আমাদের আয় আছে 9,68,000, ব্যয় আছে 4,95,600। তাহলে আমরা এখন কি করতে হবে, আমাদের আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে আমাদের লাভ বা ক্ষতিটা পেয়ে যাব। তাহলে আমাদের এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের এখন আসতেছে হচ্ছে 4,72,000 আমাদের আসতেছে 4,72,400। এটাই চলে আসলো আমার নিট লাভ। কেন লাভ হয়েছে, দেখো আমার আয় বেশি, আয় থেকে ব্যয় কম দেখে আমার নিট লাভ। কখন আমার ক্ষতি হবে, যদি ব্যয় আমাদের বেশি হয়। তাহলে আমার অঙ্কটা শেষ। আমি এখন উত্তর লিখব। উত্তর কি লিখব, উত্তর নিট লাভ 4,72,400 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো তোমাদের এখানে এই অঙ্কটাতে যে তোমাদের সবচেয়ে সমস্যা হয় তোমাদের এই বকেয়ার ক্ষেত্রে নির্ণয় করতে গেলে। আমি তোমাদেরকে বুঝিয়েছি যে কেন আমার এখানে আমি 3 দিয়ে গুণ করেছি। যদি আমার থাকতো 6 মাসের বকেয়া আছে তখন আমি কি করতাম, 6 দিয়ে ভাগ করতাম, 6 দিয়ে গুণ করতাম। অর্থাৎ কথা হলো আমাদের যত মাসের বকেয়া থাকবে সেটা আমাদের 12 থেকে বিয়োগ করে দেখতে হবে আমাদের কত মাস আছে। যদি বলা হয় 5 মাসের বকেয়া আছে তাহলে আমি কি করবো, এই ক্ষেত্রে 12 থেকে 5 বাদ দিব, তাহলে থাকে 7। তাহলে হবে এবার 7 মাসের বেতন দেওয়া আছে এত টাকা, তাহলে বাকি কয় মাস বাকি আছে 5 দিয়ে আমি গুণ করতাম। আর আমরা জানি বকেয়া থাকলে যোগ হবে আর অগ্রিম থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই অঙ্কটি হচ্ছে অনেক সহজ একটি অঙ্ক। তবে তোমাদের পাঠ্য বইতে এটা তোমাদের সৃজনশীল একই ধরনের অঙ্ক আছে, আর্থিক অবস্থা বিবরণীতে। এই অঙ্কটি তোমরা ভালো মতন করবে, কারণ তোমাদের এবারে বোর্ড পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে আছে। আজ এই পর্যন্ত, ভালো।